বিজেপির তরফ থেকে বলা হচ্ছে দীর্ঘদিন বামেরা মুসলিমের সংখ্যালঘুদেরকে ব্যবহার করে তাদের লাঠির জোরে নাকি সরকার টিকিয়ে রেখেছে, সে বিষয়টা কি বলবেন? যে বিদ্যুতের যে অবস্থা, খুব খারাপ অবস্থা। শিক্ষাটাকে সার্বজনীন করার জন্য অবৈতনিক শিক্ষার বামফ্রন্ট সরকার কিন্তু করেছে। মেলাঘরের কথা বলুন, সোনামুড়ার কথা বলুন, প্রতিদিন অন্তত 50 বার কারেন্ট যায়। গ্রামের অবস্থা আরো খারাপ, সামান্য একটু বৃষ্টি হলে একদিন দুদিন সেখানে কারেন্ট হয়ে গেল। বেকার সমস্যার সমাধানের জন্য সরকারের ভূমিকা সেই জায়গায় আমরা রাজ্য এবং কেন্দ্র সেখানে দেখতে পাচ্ছি না। নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ যিনি আমাদের সাথে রয়েছেন সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য, অন্যতম সদস্য রতন দাস। প্রথমে আমরা ওনাকে ত্রিপুরা টিভির পর্দায় স্বাগত জানাবো। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। স্বাগত জানাই। যে বিষয়টা প্রথমে আপনার কাছে জানতে চাইবো, বর্তমানে আপনার মহকুমায় বামেদের অবস্থানটা কিরকম? বর্তমানে আমাদের সোনামুড়া মহকুমাতে আমাদের বামেদের অবস্থান আগের তুলনায় অনেক ভালো, এবং আমাদের বিভিন্ন গণসংগঠন, ছাত্র, যুব, কৃষক, শ্রমিক সমস্ত সংগঠনেই আমরা সেখানে প্রাথমিক স্তর থেকে শুরু করে অঞ্চল থেকে মহকুমা, এই পর্যায়ের আমাদের বিভিন্ন গণসংগঠনের সাংগঠনিক যে সমস্ত কাজ ইতিমধ্যে আমরা প্রায় শেষের পথে। তো সেই নিরিখেই বিগত যে 7 বছর আমরা নানাভাবে সেখানে মানুষের ভয় ভীতি, নানা রকমের প্রতিবন্ধকতা, মানুষের উপর সেখানে আক্রমণ, এই অবস্থাটা কাটিয়ে মানুষের সাহসের সঙ্গে আজকে বিভিন্ন গণসংগঠনের সঙ্গে বা আমাদের পার্টির সঙ্গে সেখানে নতুন নতুন লোক সেখানে যুক্ত সেখানে হচ্ছেন। তার নিরিখে আমরা সেখানে বলছি আমাদের আগের তুলনায় আমাদের অবস্থানটা অনেক বেশি আমাদের সেই জায়গার মধ্যে বেড়েছে। বিপরীতভাবে যদি জানতে চাইবো, 2018 নির্বাচনের আগ থেকে এখনো পর্যন্ত ডাবল ইঞ্জিনের সরকার অনেক ভাষণে বলেছেন উন্নয়নের জোয়ার। তো সেই নিরিখে আপনাদের বিপরীত অংশে আপনারা কি ধারণা করছেন যে সত্যি কি আদৌ কোথাও কাজ করছেন ওনারা? অ্যাকচুয়ালি আপনারাও দেখছেন, আপনারা যারা সাংবাদিকতার সঙ্গে আপনারা যারা যুক্ত, 2018 সালে আগে যে জাতীয় কাজকর্ম সেখানে হয়েছে, এটা এই রাজ্যের 40 লক্ষ মানুষ সেখানে প্রত্যক্ষ করেছেন। 2018 সনের পর আমরা যে ব্যবস্থাটা সেখানে দেখছি, যে 2018 সনের নির্বাচনের যে প্রতিশ্রুতি বিজেপি যে সরকার আমাদের সামনে সেখানে রেখেছেন, প্রায় 299টা প্রতিশ্রুতি, লোভনীয় প্রতিশ্রুতি। সেখানে আপনার বেকারদের কর্মসংস্থান, কর্মচারীদের 7ম পে কমিশন, সেখানে রেজার 340 টাকা সেখানে হাজিরা। আমরা সেখানে দেখছি নানা ধরনের এই জাতীয় মুখরোচক যে সমস্ত স্লোগান তারা দিয়েছে, আসলে বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। আমরা যদি আজকে গ্রামগঞ্জ দিকে সেখানে যাই, রাস্তাগুলি যে অবস্থায় ছিল আজকে সেই জায়গার মধ্যে আজকে গাড়ি ঘোড়া চলাটাই খুব কষ্টসাধ্য হয়েছে, কষ্টসাধ্য। যার ফলশ্রুতিতে তাদের আজকে যে উন্নয়ন, আমরা মূলত সেখানে পোস্টার, ফ্লেক্স, বিজ্ঞাপন, পত্রিকা এসবের মধ্যেই মূলত আমরা দেখি। এর বাইরে মূলত উন্নয়ন আমরা সে জায়গার মধ্যে দেখতে সেখানে পাই না। এই হলো আজকে আমাদের রাজ্যের উন্নয়নের মূলত যেটা আমরা দেখতে পাই। আপনাদের বামেদের আন্দোলন সাধারণত আমরা দেখে থাকি রাস্তায় নেমে গ্রাউন্ডে আপনারা আন্দোলন করেন। বিপরীতভাবে বিজেপি বলে যে এখনকার সময় দাঁড়িয়ে আন্দোলন করে কিছু নিতে হয় না, বিজেপি আপনার দিচ্ছে সবকিছু, সেই বিষয়ে কি বলবেন? এখন তো আমরা সেখানে দেখছি ত্রিপুরাতে তারা বলেছিলেন যে ডাবল ইঞ্জিনের সেখানে সরকার, কেন্দ্র এবং রাজ্য একই সরকার থাকলে উন্নয়নের কোনো প্রতিবন্ধকতা সেখানে হবে না। সেখানে আমরা দেখছি যে আগের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী সেখানে বলেন রাজ্যের কোনো টাকার অভাব সেখানে নেই। এটা তারা বলেন, হাজার হাজার কোটি সেখানে টাকা সেখানে আসছে, টাকাগুলো কোথায় যাচ্ছে? আজকে নতুন কোনো একটা স্কুল সেখানে খুলেনি। আজকে আমরা দেখলাম নতুন কোনো রাস্তা, নতুন করে পুরনো রাস্তাগুলি সংস্কার সেখানে করতে পারছেন না। হ্যাঁ, নিয়োগের ক্ষেত্রে আমরা যেখানে দেখছি তারা বলেছিলেন যে মিস করলে চাকরি সেখানে তারা দেবেন, কোনো ইন্টারভিউ সেখানে লাগবে না। বছরে 50,000 চাকরি, গত 7 বছরে 3.5 লক্ষ চাকরি সেখানে হওয়ার কথা। আমরা কি দেখলাম,
মুখ্যমন্ত্রী সেখানে বলছেন 19,000-এর মতো তারা চাকরি সেখানে দিয়েছেন। তো সেই জায়গার মধ্যে অনিয়মিত কর্মচারীদের সেখানে নিয়মিত করার কোনো পরিকল্পনা তাদের নেই, নতুন কোনো কর্মসংস্থানের সুযোগ নেই। সেই জায়গায় সুযোগ দেয় বলতে এই কারণে প্রায় 60,000-এর মতো শূন্যপদ সেখানে পড়ে আছে। তাদের দেওয়া তথ্য 58,000 বা তার কিছু বেশি আশপাশে। এই মুহূর্তে দিলেই তারা নিতে পারে। আমরা দেখলাম অনেক সময় বিভিন্ন ইয়াতে ইন্টারভিউ নেন, কিন্তু ইন্টারভিউ নিলে পরেও এরপরে সেইগুলি আবার বাতিল করে তারা দেন, নতুন করে সেখানে লোক নিচ্ছেন না। যার ফলে আজকে স্কুলগুলি সেখানে প্রায় শূন্যের পথে। সেখানে বিএলডব্লিউ অফিসে একজন বিএলডব্লিউ সেখানে 3টা বিএলডব্লিউ স্টোর সেখানে চালান। তহসিলদার ঠিক একই অবস্থা, একজন তহসিলদার 2-3টা তহসিলে সেখানে কাজকর্ম করেন। সব জায়গাতেই সেখানে কর্মচারী শূন্যতা সেই জায়গার মধ্যে ভুগছেন। উন্নয়নটা আজকে এর বাইরে তো উন্নয়ন আমরা সেই জায়গার মধ্যে আর দেখতে পাচ্ছি না। এই হলো আজকে আমাদের অবস্থান, আমরা যেটা দেখতে পাই আর কি। আপনারা নিয়োগ নীতি নিয়ে যদি প্রশ্ন রাখি, যে বিজেপি বলে থাকেন তাদের স্বচ্ছ নিয়োগ নীতিতে একটু সময় লাগছে, ঠিক আছে, কিন্তু তাদের নিয়োগ নীতিটা স্বচ্ছ, কি বলবেন এই বিষয়ে? আগে কি কোনো অস্বচ্ছ ছিল সেখানে? আগে কোনো এই জাতীয় কি কোনো দুর্নীতির অভিযোগ সেখানে ছিল? কোন অভিযোগ তো এই জাতীয় 10,323 সেখানে যারা শিক্ষক ছিলেন এই জাতীয় কোর্টে তো সে জাতীয় কোনো রায় তারা সেখানে দেননি। এখানে আমরা যে জিনিসটা কথা স্বচ্ছ 1978 সালে এই রাজ্যের মধ্যে বামফ্রন্ট সরকার যে নিয়োগ নীতি সেখানে ঘোষণা করেছেন, সেই নিয়োগ নীতি অনুসারেই কিন্তু 2018 পর্যন্ত সেখানে নিয়োগ সেখানে করেন। যার ফলেতে সেখানে গ্রামীণ থেকে শুরু করে সব জায়গাতে সেখানে তার যে রোস্টার যে প্রথা, সেখানে তফসিলি জাতি, উপজাতি, যারা সাধারণ আছেন, যারা সংখ্যালঘু আছেন, এরা সমতে সেখানে কর্মসংস্থানের সুযোগ সেখানে করা যায়। এই ব্যবস্থার মধ্যে তো সকলকে চাকরি দেওয়া সম্ভব না। এটা সমাজতান্ত্রিক ব্যবস্থা সেখানে কায়েম হয়নি যে সকলের কর্মসংস্থান সেখানে হবে। এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে গত বামফ্রন্ট সরকার সেখানে তার সামর্থ্য অনুসারে সেখানে প্রতি বছর বা মন্ত্রিসভার সিদ্ধান্তে সেখানে তার যে নিয়োগ, যে বেকারদের যে কর্মসংস্থান করার কথা, সেগুলি তার মন্ত্রিসভার সিদ্ধান্ত আমরা সকলেই আমরা দেখেছিলাম। কিন্তু আজকে তো এর ধারে কাছেও সেই জায়গার মধ্যে নেই। যার ফলে তারা যে জাতীয় প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের এবং যুবকদের মধ্যে একটা আশার সঞ্চার সেখানে হয়েছিল। বামফ্রন্ট আমলে যেহেতু একটা মানে ডাবল ইঞ্জিনের সরকার না, শুধুমাত্র রাজ্যের মধ্যে আছেন, তাদের ক্ষমতাটা সেখানে কম। সেখানে প্রধানমন্ত্রী নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং তাদের দলের যারা আছেন তারা সেই জাতীয় প্রতিশ্রুতি দিয়েছেন। স্বাভাবিক কারণে একটা আশার সঞ্চার বেকারদের মধ্যে, তাদের দলেরও সেখানে বলছি। আমরা বলছি বামপন্থীদের সেখানে চাকরির দরকার সেই জায়গার মধ্যে নেই, তোমরা দিও না। বিরোধী দল কংগ্রেস করে দিও না, তোমার নিজের দলের যারা বেকার, যারা আশা নিয়ে এই সরকারটাকে যারা এনেছেন তাদের সেখানে চাকরি দাও। তো আজকে তো তারা সেখানে আশা হতো সেখানে হচ্ছেন। আজকে তারা সেখানে এই আসার জন্য নানা রকম অপকর্ম তারা সেখানে করেছেন। আজকে তারা সেখানে ঢুকছেন যে আসলে আমরা গত 7 বছর যে জাতীয় অন্যায় মানুষের উপর জুলুম আমরা সেখানে করেছি, আজকে তারা নিজেরাই প্রকাশ্য সেখানে আমাদের নেতৃত্ব বা যারা কর্মী আমাদের তাদের কাছে সেখানে তারা বলছেন যে আসলে আমরা অতীতে যা করেছি ভুল করেছি, ভেবেছিলাম যে এই জাতীয় করে বুঝে হয়তো আমাদের কর্মসংস্থান সেখানে হবে। যার ফলশ্রুতিতে আমরা দেখছি আজকে নেশার যে সাগরে যুবকরা সেখানে ডুবে আছে। প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নেশা, এগুলির নামও আমরা সবাই জানি না। আমরা সেখানে দেখছি কি কোটা, সেখানে কি কুরেক্স ইনজেকশন সেখানে দেন, সেখানে গাঁজা মদ্য সেখানে আছে। আমরা করোনাকালীন সময়তে আমরা দেখলাম সরকার সেখানে বলছেন যে কোনো মানে নেশা যাতে কেউ না করতে পারে তার জন্য ব্যবস্থা নেবেন। করোনাকালীন অবস্থা মানুষ গৃহবন্দী, সেই সময়ের মধ্যে দেখলাম যে 100টা সেখানে বার সেখানে খুলে দিয়েছেন, 100টা সেখানে খুলে দিয়েছেন, অথচ স্কুলগুলি সেখানে বন্ধ। স্কুল খুলতে সেখানে পাচ্ছেন না, মানুষ ঘর থেকে সেখানে বেরোতে পারছেন না। যার ফলশ্রুতিতে তারা এই জাতীয় মুখে যা বলেন কাজে তা তারা করেন না। আমরা আজকে সেখানে দেখছি, আজকেও মেলাঘরে একটা ঘটনা দেখলাম, সেখানে নেশা করে মোটর স্ট্যান্ডে যাতে কি জাতীয় একটা ঘটনা সেখানে ঘটলো। প্রতিদিন আজকে যুবরা নেশা আসক্ত সেখানে হয়ে পড়ছেন।
তারা খুব হতাশার থেকে আজকে এই পথ সেখানে বেছে নিয়েছেন। নতুন কোনো সুযোগ সে জায়গার মধ্যে কর্মসংস্থানের না থাকার ফলেই কিন্তু আজকে যুবরা বিপথে সেখানে পরিচালিত সেখানে হচ্ছেন বলে আমরা সেখানে মনে সেখানে করি। তার জন্য সেখানে অর্ধশিক্ষিত, যারা শিক্ষিত, যার যে জাতীয় শিক্ষাগত আছে, তাদের জন্য যদি আজকে সেখানে ব্যবস্থা যদি করা হতো, হ্যাঁ, কাজ কর্মসংস্থান যদি থাকতো, তাহলে আজকে এই জাতীয় অবস্থা সেখানে থাকতো না। এটা এই কারণে সেখানে হচ্ছে বলে মনে করি। আরেকটা বিষয় যদি জানতে চাই, আপনারা বলে থাকেন বিজেপি ধর্মীয় ধরনের রাজনীতি করে থাকেন, ধর্মীয় সুশুরি দিয়ে। অপরদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে দীর্ঘদিন বামেরা মুসলিমের সংখ্যালঘুদেরকে ব্যবহার করে তাদের লাঠির জোরে নাকি সরকার টিকিয়ে রেখেছে, সেই বিষয়টা কি বলবেন? এটা সর্বৈব ভুল। আমরা সেখানে তফসিলি জাতি, তপশিলি উপজাতি, সংখ্যালঘু, ওবিসি এবং যারা সাধারণ আছে, সকলের মান সেই জায়গার মধ্যে যাতে একটা জায়গার মধ্যে সেখানে থাকে, মানে কেউ যাতে বিচ্ছিন্ন সেখানে না মনে করে, হতাশা যাতে সেখানে যাতে না মনে করে, তার জন্য মূলত আমরা সবার জন্য সেখানে কাজ করবে। সেখানে ধর্মের ভাগাভাগ করে আমরা নতুন গত 6-7 বছর আমরা দেখছি আমাদের রাজ্যের মধ্যে, আগে আমরা শুনতাম উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, এই সমস্ত জায়গার মধ্যে এই সমস্ত ঘটনাগুলি ঘটতো। আমাদের রাজ্যে বলেন তো, এই যে গত 25 বা এর আগে 10 বছর আমরা যারা বিভিন্ন সম্প্রদায়ের মিশ্র বসতি আমাদের রাজ্য, সেখানে সকলের অনুষ্ঠানে সকলে আমরা যাই। সেখানে দুর্গাপূজার উৎসবে সেখানে মুসলিম সম্প্রদায়ের লোক আসেন, অন্যান্য হিন্দু সম্প্রদায়ের উৎসবগুলিতে সেখানে আসেন। হিন্দু সম্প্রদায়ের লোক তাদের মাহফিল বা তাদের ঈদের যে সমস্ত হয় সেগুলোর মধ্যেও তারা সেখানে উৎসব সেখানে করতেন। হ্যাঁ, এই জাতীয় ভেদাভেদ আমরা অতীতে আমরা আমাদের রাজ্য অন্ততপক্ষে দেখিনি। সে জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের জন্য কাজ করার যে প্রচেষ্টা সেখানে তারা সেখানে করেছেন। আজকে আমরা সেখানে দেখছি নানান ঘটনাতে সেখানে মানুষের মধ্যে ভাগাভাগ সেখানে তৈরি সেখানে করা হচ্ছে। এটা অনভিপ্রেত, এটা অন্ততপক্ষে কাম্য না। একটা সরকার সকলের, যখন ভিন্ন রাজনৈতিক দল সেখানে হতে পারে, কিন্তু একটা সরকার যখন তার সরকারের দায়িত্ব নেন, এই জনগণ সকলের, সেখানে হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, খ্রিস্টান বুঝি না, তফসিলি জাতি বুঝি না, ওবিসি সেখানে বুঝি না, এইটা আমাদের যারা প্রশাসনের মধ্যে যারা আছেন, যারা তাদের সেই বিষয়টা দেখা সেখানে দরকার, যাতে আমাদের মধ্যে যাতে ঐক্য যাতে সেখানে না মানে ভাঙতে পারে, এই বিষয়টাই অগ্রাধিকার দেওয়া দরকার। শান্তি না থাকলে তো উন্নয়ন সেখানে সম্ভব না। আমরা এটাই মনে করি আর কি। আরেকটা বিষয় যদি জানতে চাই যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, ইদানিংকালে সংবাদ মাধ্যমে প্রচুর শিরোনাম আসে যে বেহাল অবস্থা, বা সুনামরেও আমরা ইতিমধ্যে দেখেছিলাম বা আপনারা দেখেছেন। তো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনাদের আমাদের মতামত কি থাকবে? স্বাস্থ্য তো খুব বেহাল অবস্থা, এটা বাস্তব। আপনি দেখবেন এই যে বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পর, আমি মূলত আমাদের সাব ডিভিশনের কথা সেখানে বলছি, সেখানে নিদিয়াতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ধনপুরে প্রাথমিক স্বাস্থ্য, এই কাঠালিয়াতে, উরমাইতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তুইবান্দালে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, বুড়িগি বাজারে, তকসাপাড়াতে, আমাদের বক্সনগর, কমলপুরে সেখানে প্রাথমিক স্বাস্থ্য, মানে মানুষের স্বাস্থ্যটাকে গুরুত্ব দিয়েই কিন্তু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে সেখানে হয়। এবং প্রায় প্রতিটি গ্রামেই সেখানে উপস্বাস্থ্য কেন্দ্র সেখানে করা হয়। মানুষের সাধারণ অসুখ বিসুখ হলে যাতে তার প্রাথমিক চিকিৎসাটা সেখানে করতে পারে। এর সঙ্গে আমরা দেখবেন সেখানে হোমিওপ্যাথির ব্যবস্থাটাও সেখানে করেছিলেন বামফ্রন্ট সরকার। জনগণের স্বাস্থ্য কিভাবে সুরক্ষা, হ্যাঁ, এবং অতীতে কি কোনো ডাক্তারের পর্যাপ্ত পরিমাণে ছিল, আমরা সেইটা দাবি করি না, কিন্তু গভর্নমেন্টের একটা প্রচেষ্টা ছিল মানুষ যাতে প্রাথমিক পরিষেবাগুলি, আজকের মতো এই বেহাল অবস্থা ছিল না, যার ফলে এই যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সেখানে আরো উন্নততর সেখানে করার জন্য দুইটা মেডিকেল কলেজ আমাদের রাজ্যে সেখানে হয়েছে। হ্যাঁ, আরো কিছু স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির জন্য সেখানে সরকার প্রচেষ্টা সেখানে নিয়েছিলেন। কিন্তু আজকে যে অবস্থা, আমাদের সোনামুড়াতে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মাত্র 2 জন, এর মধ্যে একজন অসুস্থ হয়ে গেছেন গত কয়েকদিন আগে, আমরা সেখানে দেখলাম। মেলাগড় হাসপাতালের অবস্থা একই অবস্থা। হ্যাঁ, আমাদের এই যে প্রাথমিক মানে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে, তার শুধুমাত্র রং সেখানে করা হয়েছে, নতুন করে যে তার ডাক্তার সেখানে নিয়ে মানুষকে
তার স্বাস্থ্যের দিক থেকে তাকে যে উন্নততর সেখানে করা, এই ব্যবস্থাগুলির দিকে সেখানে ওষুধপত্র সেখানে সঠিকভাবে সেখানে পাওয়া যায় না। খুব খারাপ অবস্থায় আমরা আমাদের বিভাগের ক্ষেত্রে আমরা সেখানে দেখতে পাচ্ছি। তো যার ফলে তো আমাদের বিভাগের অবস্থা প্রত্যন্ত অঞ্চল তো আরো খুব খারাপ অবস্থার মধ্যে আমরা প্রতিদিন আপনাদের মিডিয়ার মধ্যে আমরা সেখানে দেখতে পাই। গতকালকেও দেখলাম মোহনপুরে একটা ঘটনাটা, শুধুমাত্র অক্সিজেন দেওয়ার কারণে লোকটা সেখানে মারা গেল। ঠিকভাবে মানুষ পরিষেবা সেখানে পাচ্ছেন না। হ্যাঁ, এই ব্যবস্থা আমাদের বামফ্রন্টের সময় তো সেখানে ছিল না। এই ব্যবস্থাটাকে সরকারকে অগ্রাধিকারের সেখানে দেওয়াটা সেখানে দরকার। যদিও মুখ্যমন্ত্রী উনি স্বাস্থ্য দপ্তরের সেখানে দায়িত্বে সেখানে আছেন, কথা বলেন যে মেডিকেল হাব, মানে সেখানে কোনো সমস্যা সেখানে নেই, আমাদের রাজ্যে সমস্ত রোগের চিকিৎসা জীবিতে সেখানে মানে আইজিএম হসপিটালে সেখানে হয়। আসলে বাস্তব অবস্থার সঙ্গে আর কোনো মিল আমরা খুঁজে সেখানে পাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে বিদ্যুৎ নিয়ে প্রচুর অভিযোগ গোটা রাজ্যেই। তো বামেদেরও বিভিন্ন কর্মসূচি আমরা বিদ্যুৎ নিয়ে দেখেছি। এর অগ্রাধিকার দেওয়ার জন্য সাধারণ মানুষকে বামেদের অবস্থান কিরকম? বর্তমানে যে বিদ্যুতের যে অবস্থা, খুব খারাপ অবস্থা। খারাপ অবস্থা এই দিক থেকে যে আজকে আমাদের আগে যে পূর্বের যে মিটার ছিল, এটা মোটামুটি একটা সামর্থ্যের মধ্যে সেখানে ছিল। গভর্নমেন্টও সেভাবে মানুষ যাতে তার ব্যবহার করতে পারে, বিদ্যুৎটাকে কাজে লাগিয়ে তার নানান কাজে ব্যবহার করতে পারে, একটা আন্তরিক ভূমিকা গভর্নমেন্টের সেখানে ছিল, কেন্দ্রের চাপ থাকলে পরেও। আমরা দেখলাম সেই জায়গার মধ্যে বিগত কিছুদিন যাবৎ সারা রাজ্যের মধ্যে সেখানে শুধু ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বা আমাদের যে সংগঠনগুলি আছে তারাই আন্দোলন করছেন না। বিজেপি দলের যারা সমর্থক নেতা কর্মী তাদের মধ্যে প্রচন্ড ক্ষোভ এই বিদ্যুৎকে সেখানে নিয়ে। আপনি মেলাঘরের কথা বলুন, সোনামুড়ার কথা বলুন, প্রতিদিন অন্তত 50 বার কারেন্ট যায়। গ্রামের অবস্থা আরো খারাপ, সামান্য একটু বৃষ্টি হলে একদিন দুদিন সেখানে কারেন্ট থাকে না। হ্যাঁ, বিদ্যুৎ চমকালে সেখানে কারেন্ট থাকে না। বিদ্যুৎ যারা কর্মচারী, আমরা যাদেরকে সেখানে চিনি, তারা আপ্রাণ সেখানে চেষ্টা করেন। কম সংখ্যক আগে যে বিদ্যুৎ কর্মী ছিল, আজকে সে জায়গার মধ্যে সেই বিদ্যুৎ কর্মী আমাদের মেলাঘরেও নেই, অন্য জায়গাতেও সেখানে নেই। এরপরেও কিন্তু বিদ্যুৎ এই যে সাধারণ যে কর্মীরা আছেন, যারা ফিল্ডে যারা কাজ করেন, তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন। কিন্তু তারা কি করবেন? কর্মী সেখানে নেই, তার যে যন্ত্রাংশ সেগুলি সেখানে নেই। এই যে গত 7 বছর আমরা বামফ্রন্টের সময়তে সেখানে দেখলাম নেপকুতে সেখানে বিদ্যুৎ উৎপাদন সেখানে হয়েছে, সেখানে এই ইয়েতে বরমুরা সেখানে বিদ্যুৎ উৎপাদন সেখানে ছিল, ডুম্বুরো সেখানে ছিল, রামচন্দ্রঘাট এবং রুকিয়াতে সেখানে বিদ্যুৎ আমাদের ছিল। এবং সেই বিদ্যুৎ আমাদের দেশের বিভিন্ন রাজ্যে সেখানে দেওয়া হতো, উদ্বৃত্ত বিদ্যুৎ সেখানে দেওয়া, এমনকি বাংলাদেশকেও বিদ্যুৎ সেখানে দেওয়া হতো। এতে রাজ্য এবং কেন্দ্র সরকারের কিছু আয় সেখানে হতো। আমরা আজকে দেখছি সে মানে 1 ইউনিট বিদ্যুৎ এই সরকারের সময়তে তারা সেখানে বাড়াতে সেখানে পারেননি, পরন্তু বিদ্যুৎ যন্ত্রণা মানে প্রতিদিন সেখানে বাড়ছে, যার ফলে মানুষের নাবিশ্বাস সেখানে উঠছে। বিদ্যুৎ মন্ত্রী বড় বড় সেখানে কথা বলেন, আসলে বাস্তবের সঙ্গে তার কোনো মিল সে জায়গার মধ্যে সেখানে নেই। ত্রাণ পেতে মানুষ আজকে আন্দোলনে প্রতিদিন আন্দোলন সেখানে করছেন। এবং এই আন্দোলন যদি এই প্রিপেড মিটার এবং স্মার্ট মিটার যদি থাকে, এই আন্দোলন মনে হয় সেখানে বড় রোষে পরিণত সেখানে হবে আমাদের রাজ্যের ক্ষেত্রে। সেখানে মানুষের যে খুব, আজকে চা দোকানে যান, রাস্তাতে যান, অটোতে যান, গাড়িতে যান, যেখানে যান মানুষের শুধু এই একই অবস্থা। তাহলে মানুষ আজকে খেতে হয় না, তার কাজ নেই, হাতে টাকা নেই, পয়সা নেই, রেগার যে কাজ আগে ছিল এই কাজ আজকে সেখানে নেই। হ্যাঁ, নানান ভাবে মানুষ কিন্তু আজকে সেখানে ভুক্তভোগী সেখানে হচ্ছেন, যার ফলে এই বিদ্যুৎ যন্ত্রণা থেকে বাঁচার জন্য মানুষকে লড়াই আন্দোলন ছাড়া কোনো গত্যন্তর সেই জায়গার মধ্যে সেখানে নেই। এটা বুঝতে গিয়ে এটা বিদ্যুতের যে বিল, এটা সিপিএম করতে হবে না, হ্যাঁ, এটা ওই কংগ্রেস করতে হবে না বা ইয়ে করতে হবে না, এটা সব মানুষই ভালো জানেন। কারণ টাকাটা মানে যারা আছেন, যে গ্রাহক, তাকেই সেখানে দিতে হয়। অতএব এটা সবার উপরে সেখানে চলছে। সিপিএম গুলো তার উপরে বেশি, কংগ্রেস হলে তার উপরে বেশি এমন না। আজকে বিজেপির ঘরে ঘরেও কিন্তু এই বিদ্যুৎ বিলটা সেখানে দিতে হয়, যার ফলে আজকে সবাই আক্রান্ত।
যার ফলে আজকে নামতে মানুষ সেখানে বাধ্য। বিধানসভায় দাঁড়িয়ে বা আপনাদের পর্যালোচনায় কেন বাড়তে পারে বিদ্যুৎ বিল, বা কোন কোন ইস্যুতে বেড়েছে, বা আদৌ কি বেসরকারীকরণের দিকে সরকার এগোচ্ছে কিনা বিদ্যুৎ নিয়ে? এটা বেসরকারীকরণই তো, যেহেতু সরাসরি করতে পারছেন না, সেখানে ঘুরিয়ে আজকে সেখানে বিদ্যুৎটাকে মানে নানান ভাবে সেখানে কেন্দ্রে যে চাপ দিচ্ছে তার কাছে মাথা নিয়ে রাজ্য সরকার এই কাজটা সেখানে করছেন। আজকে বিভিন্ন রাজ্যের মধ্যে পশ্চিমবাংলাতে বিজেপির একরকম ভূমিকা আমরা দেখছি, সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এক কথা বলছেন, রাজ্যের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আরেক কথা সেখানে বলছেন। হ্যাঁ, এটাই তো পরিষ্কার সে জায়গার মধ্যে। আজকে বিদ্যুৎ ছাড়া তো এই যে আমাদের এই আধুনিক যুগ সেখানে চলতে পারে না। আধুনিক সমাজ তার বিজ্ঞান অগ্রগতিতে একটা বিরাট বড় সোপান আজকে বিদ্যুৎ। সেই বিদ্যুৎটাকে আজকে সেখানে বেসরকারীকরণের বিভিন্ন তার চার্জ সেখানে নিচ্ছেন, এটা তো দুর্ভাগ্যজনক। এতে আমাদের রাজ্যের ক্ষেত্রে বিশাল একটা প্রভাব গরিব অংশের মানুষের উপর সেই জায়গার মধ্যে সেখানে হচ্ছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ওই যে আন্দোলন ছাড়া বিকল্প রাস্তা নেই। এখন যে জাতীয় আন্দোলন করার দরকার সেই জাতীয় আন্দোলন জনগণ সেখানে করবেন। অতএব আমরা আন্দোলনের পথে সেখানে থাকবো। শিক্ষাক্ষেত্রে আমরা অনেকাংশে দেখেছি যে বিদ্যাজ্যোতির নামে অনেকগুলো স্কুল করা হয়েছে, যদি সঠিক পরিকাঠামো নেই, যেটা আপনাদের আন্দোলনের মধ্য থেকে আমরা বারংবার পেয়ে থাকি প্রমাণ। তো শিক্ষাক্ষেত্রে বিদ্যাজ্যোতির যে করেছেন সেই আয়তায় কি ত্রিপুরা রাজ্য এখনো সঠিক পরিমাণে সেভাবে আছে কিনা? আপনি তো বিদ্যাজ্যোতি সম্পর্কে সেখানে বলছেন, আমি আগে প্রথম থেকে একটু বলি। আমাদের একটা সময়তে গ্রামের যারা গরিব মানুষ, বিশেষ করে সংখ্যালঘু অংশের মুসলিম, তফসিলি জাতি, উপজাতি যারা আছেন, শিক্ষাটা তাদের বাইরে ছিল। অবস্থা সম্পন্ন যারা ছিলেন এই অংশের মধ্যেও তারাই একমাত্র শিক্ষা। আমাদের ছোট থেকে আমরা দেখলাম যে শিক্ষাটা শুধুমাত্র কিছু লোকের জন্য। 1978 সনে বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পর কমরেড দশরথ দেবের নেতৃত্বে, নিপুণ চক্রবর্তীর নেতৃত্বে শিক্ষাটা যাতে সেখানে সবার জন্য করা যায় তার জন্য বামফ্রন্ট সরকার গ্রামে গ্রামে স্কুল সেখানে করেন। 1 কিলোমিটার অন্তর অন্তর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, 1 কিলোমিটারের কম আরো কম অঙ্গনওয়াড়ি, এক একটা পঞ্চায়েতে 5টা, 7টা, 4টা, 10টা পর্যন্ত সেখানে আমরা দেখলাম যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গভর্নমেন্ট সেখানে করেছেন বামফ্রন্ট সরকার। 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে সেখানে প্রাইমারি স্কুল নতুন করে সেখানে বামফ্রন্ট সরকার সেখানে করেছেন। 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে বা 3 কিলোমিটারের মধ্যে হাই স্কুল সেখানে করেছেন। 4, 4.5 কিলোমিটার তার থেকেও কম আমরা দেখেছি 12 স্কুল সেখানে করেছেন। তার দৌলতে বামফ্রন্ট। আমাদের বিভাগের মধ্যে যদি আমরা দেখি, যদি আপনার সামনে সেখানে তুলে ধরে দেখবেন যে শিক্ষাটাকে সার্বজনীন করার জন্য অবৈতনিক শিক্ষার বামফ্রন্ট সরকার কিন্তু করেছেন। একবারে বলে শিক্ষাটা সবার জন্য। আমরা সেখানে দেখলাম সেখানে ককবরক যে শিক্ষা, উপজাতি আমাদের ভাই বোনদের যাতে শিক্ষাটা যাতে আর মাতৃভাষা শিক্ষা লাভ করতে পারে তার জন্য ককবরক ভাষা মানে স্বীকৃতি দিয়ে তারা সেখানে কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা কিন্তু আজকে শিক্ষাটাকে যাতে ভালোভাবে করতে পারেন বামফ্রন্ট সরকার কিন্তু করেছেন। এবং শিক্ষায় আজকে বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ সময়ের মধ্যে বই ছাত্রছাত্রী পেয়ে যেতেন। আমরা এখন দেখছি 4 মাস, মাস চলে যায়, বইয়ের সঙ্গে কোনো খবর থাকে না সেখানে। এই অবস্থা। সরকার সেখানে স্টাইফেন্ড দেন উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য, সেখানে সরকার সেখানে তাদেরকে সেখানে ঋণ সেখানে দেন। নানা ধরনের মানে শিক্ষাকে কেন্দ্র করে এই যে মানব সম্পদকে সেখানে কাজে লাগিয়ে আমার দেশ রাজ্য যাতে সেখানে উন্নয়ন সেখানে করতে পারে একটা পরিকল্পনা সরকারের ছিল। এবং আমরা মিড ডে মিল পাইনি। আমরা দেখলাম মিড ডে মিলের জন্য আমরা লড়াই করেছি। আগে স্কুলে ভাঙা ঘর সেখানে ছিল, আজকে একটা স্কুল দেখবেন যে বামফ্রন্টের সময়তে একটা কাঁচা ঘর সেখানে আছে, আমরা ভাঙা ঘরে পড়েছি, টেবিল নাই, চেয়ার নাই, আমরা সেখানে পড়েছি। আমরা অনেক দূরে গিয়ে সকাল 9টা স্কুল মানে বাড়ি থেকে মেলা ঘরে এসে আমরা লেখাপড়া করেছি, নদীর কোনো নৌকা, আবার সন্ধ্যার সময় বাড়িতে গেছি। এই কষ্ট করে আমরা আমাদের জীবনের কথা সেখানে বলছি যে পড়েছি। আজকে আমরা কি দেখছি, বামফ্রন্ট সরকার সেজার মধ্যে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সেখানে এই কাজগুলি সেখানে করেছেন। আমরা আজকে কি দেখছি,
মানে প্রাথমিক স্কুলগুলি একজন দুজন টিচার দিয়ে আজকে সেখানে চলছে বর্তমানে। তারা পরীক্ষা করে দেখো যারা সরকারে যারা আছেন, কজন স্কুলে 5টা ক্লাস, এর মধ্যে মিড ডে মিল আছে, এর মধ্যে একজন দুজন প্রাইমারি স্কুল, সেখানে সিনিয়র বেসিক স্কুল 3 জন 2 জন 4 জনের বেশি নাই। হাই স্কুলগুলোতে 7 জন 6 জন, এর বেশি নেই। 12 স্কুলগুলোতে 11 জন 12 জন, এর বেশি শিক্ষক সেই জায়গার মধ্যে নেই। শিক্ষক স্বল্পতা, আমার সেখানে শিক্ষকের স্বল্পতার জন্য সরকারের সেখানে স্কুলগুলি পরিচালনা 10,000 শিক্ষক একবারেই 10,330 তারা বের হয়ে গেছেন। কিন্তু এরপরে যে স্কুলগুলিকে চালানোর জন্য এই যে নতুন করে আবার শিক্ষক নেওয়া দরকার, তার জন্য কি ভূমিকা আছে আমাদের? অল্প কিছু ট্যাক্স সেখানে নিচ্ছেন, অল্প অল্প 250 300 এরকম করে। এবং এমনকি সরকার, বামফ্রন্ট সরকারের সময় আমরা দেখতাম সেখানে 5 জন শিক্ষকের জন্য যদি একটা স্কুল করতে হয়, সে জায়গার মধ্যে করেছেন। 15 কিলোমিটার সেই স্কুল আসতে পারে না, তার জন্য একটা স্কুল করে সেখানে করার জন্য সেখানে ভূমিকা সরকার নিয়েছেন। এটা তো ওই ছাত্রটার দোষ নেই, সরকার সেই জাতীয় সুযোগটা তৈরি করতে পারেনি। এই 5 জনের মধ্যে তো প্রতিভাবান আমাদের মধ্যে আছে, এই প্রতিভাকে কাজে লাগানোর জন্য সেখানে এই পাহাড় অঞ্চলের মধ্যে, গ্রামের মধ্যে, প্রত্যন্ত অঞ্চল বাছাই করে বামফ্রন্ট সরকার এই কাজগুলি সেখানে করেছেন। আমরা দেখলাম সরকার অনেকগুলি স্কুলে একত্রীকরণ, সেখানে স্কুলে ছাত্র নেই, মানে স্কুলের টিচার দিতে পারছেন না, সেই জায়গার মধ্যে অজুহাত কি? ছাত্র স্বল্পতা। কেন আজকে ছাত্র স্বল্পতা হবে? লোক বাড়ছে, সেখানে আমার ছাত্র সংখ্যাও তো সেখানে বাড়ার কথা। আজকে বিদ্যালয় ছোট সেখানে হচ্ছে, এই অবস্থা তো সেখানে ছিল না। এবং আমাদের এই যে সাক্ষরতার সময়তে আমরা খুব গুরুত্ব সহকারে আমাদের রাজ্যের ক্ষেত্রে শিক্ষাকে মানুষ যাতে সেখানে তার শুধু স্বাক্ষর না, সে যাতে অন্তত পক্ষে একটা স্ট্যান্ডার্ড 5ম শ্রেণী পর্যন্ত তার যাতে একটা থাকে, শিক্ষার মান সেখানে থাকে, তার জন্য সর্বশিক্ষা অভিযান সেখানে একটা সময়তে সেখানে করা হয়। আপনারা দেখেছেন পূর্ণ সাক্ষরতা রাজ্য আমাদের রাজ্য সেখানে ঘোষিত সেখানে হয়েছে, কেরালা ত্রিপুরায় আমাদের সেখানে হয়েছে। ইদানিংকালে আমরা সেখানে দেখছি সেখানে ইয়ার নামে, বিদ্যাজ্যোতির নামে সেখানে স্কুলগুলি, সেই স্কুলগুলি তো সেই জাতীয় পরিকাঠামো সে জায়গার মধ্যে নেই। 125টা সম্ভবত বিদ্যাজ্যোতি সেখানে করেছেন। সেই জায়গার মধ্যে আমরা সেখানে দেখলাম এই সব স্কুলের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শিক্ষক সেখানে নেই, এবং ছাত্রদের কাছ থেকে সেখানে 1050 টাকা এই জাতীয় একটা ফি বছরের প্রথম থেকে সেখানে নিচ্ছেন। আচ্ছা, তো আগে সেখানে ছিল না, এগুলো তারা নিচ্ছেন। কিন্তু তুমি টাকা নিচ্ছ ঠিক আছে, কিন্তু যে জাতীয় শিক্ষা মান উন্নত করার দরকার সেই তো আমরা দেখতে পাচ্ছি না। তো যার ফলে এগুলি আজকে শুধু প্রচারের জন্য সেখানে করা হচ্ছে। আমরা দেখলাম তার রেজাল্টের মধ্যে, এবারকার যে রেজাল্টের মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকেও সেই জায়গার মধ্যে রেজাল্ট একটা খুব ভালো পরিমাণে যে আছে বিষয়টা এমন না, কিন্তু সেই জায়গার মধ্যে গভর্নমেন্টকেও কিন্তু আজকে খুব গুরুত্ব সহকারে আজকে মানে যে জাতীয় সমস্যাগুলি আছে তার পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে শিক্ষক সেখানে দেওয়া, এই কাজটা সরকারকে সেখানে মানে দেওয়া দরকার, যেটা অতীতে বামফ্রন্ট সরকার করতেন। এখন হয়তো সেই জায়গার তারা চিন্তা ভাবনা সেখানে করছেন বলে আমাদের সেখানে মনে হয় না। কলেজগুলোর অবস্থা তো সেখানে দেখছেন। তো আমাদের একটা সময় কি ছিল, কটা কলেজ ছিল সেখানে? সেখানে বিলোনিয়া কলেজ ছিল, রাম ঠাকুর কলেজ, এমবিবি কলেজ, উমেন্স কলেজ সেখানে ছিল। ছাত্ররা কি দাবি করলো? বামফ্রন্ট সরকারের সময়তে এসএফআই, টিএসইউ সেখানে দাবি করলো যে আমাদের প্রত্যেকটা বিভাগের মধ্যে 10টা বিভাগ তখন ছিল, কলেজ দিতে হবে। আমরা যাতে সব বেশিরভাগ মানুষ গ্রামের, তারা যাতে শিক্ষাটা সেখানে বিভাগে থেকে যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারেন। বামফ্রন্ট সরকার কিন্তু গুরুত্ব দিয়েই কিন্তু প্রত্যেকটা বিভাগের মধ্যে এর পরবর্তী সময়তে সেখানে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করে প্রশাসনকে আরো জনমুখী করার, মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য সেখানে আমাদের বিভাগ সেখানে বাড়ে, 23টা বিভাগ, সব বিভাগের মধ্যে সেখানে কলেজ সেখানে করে, যাতে শিক্ষাটা মানুষের কাছে আরো নেওয়া যায়, গরিব অংশের মানুষ যাতে মানে শিক্ষাটাকে গ্রহণ সেখানে করতে পারে। এটা বামফ্রন্ট সরকার সেখানে করেছে। আজকে কলেজ গুলার মধ্যে সেখানে আমাদের অধ্যাপিকাও সেখানে খালি সেখানে আছে। এ হলো আমাদের রাজ্যের শিক্ষার সেখানে হাল, এই আর কি চলছে। আমাদের একটা স্লোগান ছিল শিক্ষা শেষে কাজের দাবি। তো বিজেপির আমলে কি শিক্ষা শেষে কাজের দাবি কতটা ফলপ্রসূ হচ্ছে?
শিক্ষা শেষে কাজের দাবি, এটা আমাদের দাবি সেখানে ছিল, ছাত্র যুবদের দাবি সেখানে ছিল শিক্ষা শেষ করার পর যাতে তার শিক্ষাগত যোগ্যতা অনুসারে যাতে সেখানে, আমাদের তো কাজের অধিকার, মৌলিক অধিকারই এখন স্বীকৃতি সেখানে পাইনি, আমাদের সংবিধানের স্বীকৃতি পাইনি। এটার জন্য লড়াই ছাত্র যুবরা সেখানে করছেন। আর এটা তো সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই সেখানে সম্ভব। আমাদের দেশে যে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, এই কাঠামোর মধ্যে বা আমাদের যে ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে তো আমরা সেখানে কর্মসংস্থানের সুযোগ আমরা সেখানে দেখতে পাচ্ছি না। সেখানে কাজ শেষে কাজের যে অধিকার দেওয়া, সেখানে মৌলিক অধিকার সেখানে স্বীকৃতি দেয়নি। তো সে জায়গার মধ্যে আমাদের দাবিটা সেখানে থাকবে, এটা দীর্ঘস্থায়ী আমাদের দীর্ঘদিনের লড়াই। কাজের শেষে যাতে তার শিক্ষা আর তার অনুসারে যোগ্যতা অনুসারে যাতে কর্মসংস্থান সেখানে, বামফ্রন্ট সরকারের সময়ও কিন্তু মানে দিয়েছে, আমরা এটা বলছি না, এটা মানিক সরকার আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, নিগম চক্রবর্তী, তারাও সেখানে বলছেন না, কিন্তু তারা চেষ্টা করেছিলেন, বলেছিলেন আমাদের প্রতিবন্ধকতাটা কোন জায়গাতে, আমাদের রাজ্যের নিজস্ব আয় তো একেবারে কম, কেন্দ্রের দিকে সেখানে চেয়ে থাকতে হয়। তো স্বাভাবিক কারণে আমাদের সেখানে যে অর্থ সেখানে আছে তার মধ্য দিয়ে সেখানে নিয়োগ সেখানে করতে হয়। এর মধ্যে প্রায় 64% আমাদের অর্থ শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে তার বেতন টেতনে সেখানে যায়, বাদ বাকি কাজগুলো তো আপনার বিদ্যুৎ, পানীয় জল, সেখানে রাস্তা, বাদ বাকি সেখানে কাজ সেখানে করতে হয়। তো সে জায়গার মধ্যে যতটুকু সরকার বিকল্প বামফ্রন্ট সেখানে দেখিয়েছে যে কম ক্ষমতার মধ্য দিয়েও আমরা কিভাবে নিয়োগ আমরা করতে পারি, সেটা সেখানে মানে বামফ্রন্ট সরকার সেখানে করেছে। এবং আগামী দিনে আমাদেরও সেখানে লড়াই থাকবে, কাজ শেষে সেখানে যাতে যারা বেকার তাদের যাতে কর্মসংস্থান সেখানে করা যায়, যতটুকু করা যায়। আমাদের যে জাতীয় সম্পদ আমাদের দেশের মধ্যে আছে, প্রাকৃতিক সম্পদ সেখানে আছে, আমাদের দেশে সেখানে কয়লা পাওয়া যায়, সোনা পাওয়া যায়, অভ্র তেল, অনেক কিছু খনিজ পাওয়া যায়। এইগুলিকে যদি সরকার সেখানে মানে কাজে লাগাতো, তাহলে পর সে জায়গার মধ্যে অনেকের সেখানে কর্মসংস্থান মানে করা যেত। এই যে পরিকল্পনায় সরকারের সেই জায়গার মধ্যে নেই, তো যার ফলে আজকে এই যে ক্ষেত্রগুলি সেখানে আছে, এই ক্ষেত্রগুলি তো আজকে আদানি আম্বানিরা সেখানে বিক্রি সেখানে করে দিচ্ছে। আজকে সেখানে নানা মানে প্রযুক্তিকে ব্যবহার করে আগে যে জাতীয় লোকবল সেখানে কাজ সেখানে করতো, সেই জায়গার মধ্যে আজকে সেখানে ছাঁটাই সেখানে হচ্ছে, নতুন করে নিয়োগের কোনো পরিকল্পনা সেখানে নেই। একচেটিয়া পুঁজিপতিরা যা বলে সেইভাবে তাই সেখানে চলছে, সেখানে তীব্রতর সেখানে হচ্ছে। এই বেকার সমস্যার সমাধানের জন্য সরকারের কোন ভূমিকা সেই জায়গায় আমরা রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সেখানে দেখতে পাচ্ছি না। এই ব্যবস্থাটা নেওয়ার জন্যই কিন্তু আমাদের বিকল্প আন্দোলন সেখানে আমাদের করতে হবে। এই আন্দোলনের মধ্য দিয়েই আমাদের পথ সেখানে খুঁজতে হবে আমাদের রাজ্যের, দেশের। এটাই আমাদের মূল। একেবারে শেষভাবে যদি জানতে চাই, নেশা থেকে শুরু করে বেকারত্ব দূরীকরণ সবকিছু মিলিয়ে যদি 28 নির্বাচনে পাকিচ্য করে মানে যুবদের জন্য বা মানুষদের জন্য কি বার্তা থাকবে আপনাদের? 28-এর জন্য বলতে এটা তো আমাদের পার্টি, আমাদের রাজ্য কেন্দ্র থেকেই সমস্ত কিছু ইশতেহার আমরা সেখানে ঘোষণা করেন। এরপরেও আমাদের থাকবে এই যে বামফ্রন্ট সরকার অতীতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন যেগুলি বামফ্রন্ট সরকার তৈরি করেছে, বামফ্রন্ট সরকার তখনও বলেনি আমরা সব কাজ করে ফেলেছি বিজেপির মতো, তারা বলছে তো তারা সব কাজ করে ফেলেছে। তখনও আমাদের মানিক সরকার, শ্রদ্ধা প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে আমাদের পার্টির সম্পাদক জিতেন চৌধুরী, আমরা বা মন্ত্রিসভা সদস্য যারা আছেন, কখনো কোনোদিন বলেনি আমরা সব কাজ সেখানে করে ফেলেছি। আমরা যাতে প্রথমত হইল মানুষের শান্তি, প্রথমত হইল শান্তি এবং সম্প্রীতি, সৌহার্দ্য সেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বজায় রাখা, এটা আমাদের প্রথম। আজকে যে জাতীয় বিভাজন, ভাষাগত বিভাজন, সেখানে জাতফাতের বিভাজন, সেখানে আমাদের রাজ্যকে সেখানে ভাগ করার জন্য উপজাতি অঞ্চলে অনুপজাতিদের মধ্যে সেখানে বিভেদ সেখানে তৈরি করার জন্য নানা রকমের ষড়যন্ত্র অতীত ছিল, আজও সেখানে আছে। এই যে মেলবন্ধন আমাদের মধ্যে, প্রথমত আমাদের মেলবন্ধন সেখানে মানে শান্তি সম্প্রীতি আমাদের সেখানে থাকবে। পাশাপাশি আমাদের স্বাস্থ্য, বেকারের কর্মসংস্থান, সেখানে পরিকাঠামো উন্নয়ন,
সেখানে শিক্ষা, এই বিষয়গুলি অগ্রাধিকার নিশ্চয়ই সেখানে থাকবে। এবং আমাদের রাজ্যে এই আবার আমি সেখানে বলছি, এই যে 2018 সনের বেকারদের যেভাবে প্রলুব্ধ সেখানে করেছে, যে লোভ, সেখানে বেকাররা যেহেতু আজকে কর্মসংস্থান সেখানে হচ্ছে না, যার ফলে তারা যাতে কোনো আন্দোলন না করতে পারে, তার জন্যই কিন্তু আজকে নেশার সাগরে আমাদের রাজ্য সেখানে ডুবে আছে। অতীতে এই জাতীয় অবস্থা আমরা আমাদের রাজ্যে সেখানে দেখিনি। আজকে রাস্তাঘাটে সেখানে পড়ে থাকে, লাশ হয়ে সেখানে পড়ে থাকে, হ্যাঁ, সেখানে বেওয়ারিশ লাশ, সেখানে চুরির ঘটনা বাড়ছে, সেখানে ছিনতাই সেখানে বাড়ছে, সেখানে আজকে মার্ডারের ঘটনা সেখানে বাড়ছে। এই ঘটনা আগে মানে এক দুটা হয়নি এরকম না, আগে বিক্ষিপ্ত ভাবে সেখানে, কিন্তু আজকে তো প্রতিদিনের ঘটনা। আজকে সেখানে নিয়ন্ত্রণ সেখানে করতে পারছে না। সেখানে নেশা প্রত্যেকদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টিভি মিডিয়া খুললে আমরা সেখানে দেখতে পাই নেশা, নতুন নতুন নাম। সেখানে যুবকরা আজকে নেশায়, তার সেখানে আজকে সে বিয়ে করতে পারছে না, তার বোনকে বিয়ে দিতে পারছে না, সেখানে মা বাবাকে ইচ্ছা থাকলে পরেও সেখানে তাদেরকে ভরণ পোষণ দিতে পারছে না, যেহেতু তার কাজ সেখানে নেই। হ্যাঁ, যার ফলে আজকে নেশায় আসক্তি সেখানে হচ্ছেন। ফলত আমরা সেখানে বলবো এই অবস্থা পরিত্রাণ পাওয়ার জন্য একদিকে যেমন সরকারি যে সমস্ত সুযোগগুলি সেখানে আছে, সেই সুযোগগুলিতে সরকারি নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে নিয়োগ যেমন করা, এটা ঘোষিত নীতি। পাশাপাশি বিকল্প আরো কি করা যায়, যেমন আমাদের রাজ্যের মধ্যে বামফ্রন্ট সরকার সেখানে গ্রাম, পাহাড় এবং সমতলের মধ্যে রাবারকে ভিত্তি করে আজকে অন্তত 1,03,000 পরিবার সেখানে আজকে সেখানে জীবিকা সেখানে নির্বাহ করছেন। আজকে রাবার যদি আমাদের রাজ্যে না থাকতো, খুব খারাপ অবস্থা আরো সেখানে যেত। বামফ্রন্ট সরকারের পরিকল্পনা মাফিক সেখানে রাবার, সেখানে ফল চাষ, হ্যাঁ, সেখানে বিভিন্ন জাতীয় চাষের সেখানে ব্যবস্থা করেন। এমনকি এই যে আমাদের নদী ভিত্তি করে একটা সময় তো কিভাবে আমাদের জলকে কাজে লাগাবে এই পরিকল্পনাই ছিল না। বামফ্রন্ট সরকার প্রথম ক্ষমতা আসার পর নদীকে ভিত্তি করে আমরা দেখতাম সেখানে দুব্বা সেখানে ছিল, সেখানে আখ চাষ আর মিষ্টি আলুর চাষ। এই জলকে ব্যবহার করে আমাদের বামফ্রন্ট সরকার সেখানে চাষ, এক ফসলের জমিকে 3 ফসল 4 ফসল, সেখানে সবজি উৎপাদন, সেখানে ধান চাষ, হ্যাঁ, আরো কিভাবে সেখানে বাড়ানো যায়। একদিকে যে ওইদিকে কর্মসংস্থান, আবার আমাদের যে অনাবাদী জমি, এই যে নদীর দুই পারে আমাদের রাজ্যের যে নদীগুলি সেখানে আছে, সেখানে জল উত্তোলন করে কৃষিখাতে, কৃষিকে ব্যবহার করে আমাদের কর্মসংস্থান কিভাবে করা যায়, কৃষিকে নির্ভর করে মাটিকে কাজে লাগিয়ে তার মানে তার পরিকল্পনা বামফ্রন্ট সরকার সেখানে আমাদের রাজ্যে সেখানে কাজে লাগিয়ে সেখানে চলেছিল। আজকে সেই জায়গার মধ্যে আজকে কৃষকের অবস্থা তো খুবই খারাপ অবস্থা। আমাদের কেন্দ্র এবং বিজ্ঞান ফল পাওয়ার জন্য সেখানে মাঠে নেমে সেখানে ইয়ে করছেন, রোপণ সেখানে করছেন। অ্যাকচুয়ালি কৃষকের সেগুলো সংযোগ তাদের সেখানে আছে। আজকে সার, ঔষধ, বীজ যে হারে সেখানে পাচ্ছে, একটা নির্দিষ্ট ধরনের পরে আজকে সার, ওষুধ, বীজ এগুলি পাবে, অন্য কেউ পাবে না সেখানে। হ্যাঁ, এগুলো আমরা সেখানে দেখছি, যেটা অতীতে সেখানে ছিল না। যার ফলে আজকে কৃষি অলাভজনক, কৃষিকাজ আজকে সে করতে সেখানে চায় না। তো ফলত আমরা যে জিনিসটা সেখানে বলছি যে এই যে দুই দিক থেকে সেখানে আমাদের সেখানে চেষ্টা সেখানে থাকবে, এবং নতুন নতুন পরিকল্পনা করে আরো মানব সম্পদ কিভাবে কাজে আনে, শিক্ষিত অর্ধশিক্ষিত যুবক, একদিকে যেমন কর্মসংস্থানের একটা সুযোগ আছে, এবং আমাদের প্রাকৃতিক যে সমস্ত মানে সম্পদ সেখানে আছে, এগুলিকে কি করে কাজে লাগানো যায় সেখানে সরকার সেখানে পরিকল্পনা অতীতেও করেছে, আগামী দিনে আরো বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করে সেখানে কাজে লাগিয়ে সেভাবে করার একটা পরিকল্পনা নিশ্চয়ই সেখানে থাকবে, এটাই আমরা আশাবাদী। শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যকে কাজে লাগিয়ে 2028 নির্বাচনে বামেরা লড়াই করবেন এবং বিধানসভায় ওনারা জয়ের জন্য মঞ্জিল গড়বেন, এমনটাই আশা ব্যক্ত করছেন। লোককথার এতক্ষণ আপনারা ছিলেন আমাদের সাথে বিশেষ অনুষ্ঠানে। আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।